প্রকৃত শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়, চিন্তা করতে শেখায় এবং নিজের মতামত প্রকাশ করতে শেখায়। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই পরমাণুর চ্যাপ্টারটির থেকে তোমাদের পার্ট 6 নিয়ে তোমাদের যেটা মূল বিষয় রয়েছে আজকে বিগত প্রশ্ন। তো এই পরমাণুর নিউক্লিয়াসে দুটো অংশ রয়েছিল, যেখানে আমাদের প্রথম ছিল যে তেজস্ক্রিয়তা। তো সেখান থেকে থিওরিটা কমপ্লিট করেছি। ওই তেজস্ক্রিয়তার তেজস্ক্রিয়তা অংশটা থেকে তোমাদের বিগত বছরে কেমন প্রশ্নগুলো এসেছিল সেটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো তার আগে তোমাদের একটা কোশ্চেন বাকি থেকে গিয়েছিল। কোশ্চেনটা কি, যে এক্স রশ্মি ও গামা রশ্মির পার্থক্য। তোমাদের গতকাল বলেও দিয়েছিলাম যে এক্স রশ্মি গামা রশ্মির পার্থক্য থেকে শুরু করে আমরা বিগত বছরের কোশ্চেনটা কমপ্লিট করব। তাহলে পার্থক্যটা শুরু করা যাক। তাহলে পার্থক্যতে কি হবে, যে বিষয় দিয়ে চিহ্নিত করি। বিষয় এক্স রে এবং গামা রে। ওকে, তো বিষয়ের মধ্যে প্রথম আমরা জানব যে উৎস। উৎস, তো উৎসটা কি? এক্স রশ্মি কোথা থেকে সৃষ্টি হয়ে থাকে? যে পরমাণুর নিউক্লিয়াস। আচ্ছা, এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস আর এই হচ্ছে আমাদের পরমাণু। তো জেনেছিলাম এই নিউক্লিয়াস থেকে আলফা, বিটা এবং গামা নির্গত হয়। আর এক্স রশ্মি এই নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন অবস্থান করে, ওই ইলেকট্রন থেকে এক্স রে নির্গত হয়ে থাকে। ওকে, কখন নির্গত হয়? এই নিউক্লিয়াসের পাশে ছোট ছোট কক্ষপথ রয়েছে। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করি। যেমন আমরা ভূগোলে জেনে এসেছি গ্রহগুলো কক্ষপথে অবস্থান করে, ঠিক একই রকমের এই ইলেকট্রনগুলো একটা একটা কক্ষপথে অবস্থান করে। ধরো এটা একটা কক্ষপথ, নেক্সট পরবর্তী কক্ষপথ হয়ে গেল এটা। ওকে, যাই হোক, চিত্রটা হয়তো হয়নি। যখন এই নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে ইলেকট্রন স্থানান্তর হবে, তখন এই এক্স রশ্মি নির্গত হয়ে থাকে। ওকে, আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে এক্স রশ্মি কোথা থেকে নির্গত হয়? যে পরমাণুর নিউক্লিয়াস উচ্চ কক্ষ থেকে যখন নিম্ন কক্ষ আসে বা নিম্ন কক্ষ থেকে যখন উচ্চ কক্ষে যায়, তখন এক্স রশ্মি নির্গত হয়ে থাকে। ওকে, তো এটাই এখানে লেখার চেষ্টা করব, যে উৎসতে হয়ে যাবে যে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে স্থান পরিবর্তনের সময় এক্স রে নির্গত হয়। আর গামা রশ্মি কীভাবে নির্গত হয় সেটা বলার দরকার নেই। যে পরমাণু উচ্চ ভর সংখ্যাযুক্ত নিউক্লিয়াস থেকে যখন ওটা বিভক্ত হয়ে দুটি নিম্ন শক্তি স্তরযুক্ত নিউক্লিয়াস বা মৌলতে পরিণত হয়, তখন এই এক্স রে নির্গত হয়ে থাকে। তো সেটাই এখানে লিখে নেব, যে পরমাণুর নিউক্লিয়াসের
উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন স্তরে সংক্রমণের জন্য নিম্ন স্তর বলতে নিম্ন ভর সংখ্যা যুক্ত মৌল নিম্ন স্তরে সংক্রমণের জন্য গামা রে নির্গত হয়। এটা হচ্ছে এক্স রশ্মি এবং গামা রশ্মি উৎসের পার্থক্য হয়ে গেল। নেক্সট পরবর্তী যে প্রকৃতি, এই যে প্রকৃতিটা কেমন হয়ে থাকে, এক মিনিট। প্রকৃতি, আচ্ছা, প্রকৃতিতে এক্স রশ্মি হয়ে যাবে যে স্বতঃস্ফূর্ত বিকিরণ নয়, আর এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিকিরণ, মানে নিজের থেকে বিকিরণ এটা করে না, একে জোর করে ইলেকট্রনগুলোকে স্থান পরিবর্তন করানো হয়। স্বতঃস্ফূর্ত বিকিরণ নয়। আর গামা রে কি, এটা আমরা খুব ভালোভাবে জেনেছিলাম, এটা স্বতঃস্ফূর্ত, নিজের থেকে নিউক্লিয়াসগুলো বিভাজিত হয়ে থাকে, তাই এটি হচ্ছে স্বতঃস্ফূর্ত বিকিরণ। স্বতঃস্ফূর্ত বিকিরণ। নেক্সট পরবর্তী অপশান যে তরঙ্গ দৈর্ঘ্য, এই এক্স রের তরঙ্গ দৈর্ঘ্য হয়ে থাকে 0 থেকে, এটা বাদ দিয়ে দিই, মানে মাইনাস ওরা হয়ে যাবে, 0.01 থেকে 10 ন্যানোমিটার হয়। এটা হচ্ছে এক্স রের তরঙ্গ দৈর্ঘ্য। এবং গামা রের তরঙ্গ দৈর্ঘ্য 0.01 ন্যানোমিটার এর কম হয়, এর কম। নেক্সট পরবর্তীতে পয়েন্ট হয়ে যাবে যে শক্তিতে কি বলছে, যে গামা এর থেকে কম শক্তিশালী হয়ে থাকে, গামা এর থেকে কম শক্তিশালী এবং এক্স হয়ে, আচ্ছা, এর দিকে হচ্ছে গামার এর দিকে কি হয়ে যাবে, যে এক্স এর থেকে বেশি শক্তিশালী। ওকে, এটা হচ্ছে শক্তির দিক থেকে হয়ে গেল। নেক্সট পরবর্তী পয়েন্ট হবে ভেদন ক্ষমতাটা কি তোমাদের আগে বোঝানো হয়েছে, যে ভেদ করার ক্ষমতা কার কতটা রয়েছে, কোন জিনিসকে ভেদ করতে পারে। আমরা এক্স, আলফা, বিটা, গামা এদের বৈশিষ্ট্যতে ভেদন ক্ষমতা সম্পর্কে খুব ভালোভাবে জেনেছিলাম। আচ্ছা, এখানে হচ্ছে শক্তি কম হওয়ায় এই ভেদন ক্ষমতা বলছি, এখানে হচ্ছে এক্স রে এর শক্তি কম হওয়ার জন্য ভেদন ক্ষমতা কম হয়ে থাকে। ওকে, এই যে উপরে লিখে দিয়েছি, এই যে কম শক্তিশালী, এই কম শক্তিশালী থাকার জন্য এটা হচ্ছে ভেদন ক্ষমতাও কম হয়ে থাকে। তাহলে এখানে লিখে নেব, এক মিনিট, ভেদন ক্ষমতা কম, আর এদিকে হচ্ছে ভেদন ক্ষমতা বেশি হয়ে যাবে, ভেদন ক্ষমতা বেশি। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তী পয়েন্ট যে আয়নিততে কি বলছে, এটা গ্যাসকে আয়নিত করার ক্ষমতাও কম, যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কম। আর এদিকে হয়ে যাবে যে গ্যাসকে আয়নিত করার
ক্ষমতা বেশি। ওকে, এই হচ্ছে আমাদের পার্থক্য। এখন আমরা নেক্সট পরবর্তী পয়েন্টে বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো উপরে তাহলে হেডিং দেওয়া যাক যে বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর, আলফা ও গামা রশ্মির আধান ভেদন ক্ষমতা ও আয়নিত করার ক্ষমতা তুলনা করো। এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তোমাদের 2024 এবং 2018-তে এই প্রশ্নটা এসেছিল। আর থিওরি ক্লাসে এই প্রশ্নটার উত্তর খুব ভালোভাবে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, যে 222A, আচ্ছা এই প্রশ্নটা তোমাদের আগে করিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা তবু এখন যেহেতু পয়েন্টটা করে দিয়েছি করে দিই। 222A মৌল এবং কমাঙ্ক হচ্ছে 86। এখান থেকে মৌলটা থেকে পরিবর্তন হয়ে বি মৌল উৎপন্ন হয় যার ভর সংখ্যা 210 এবং কমাঙ্ক হয়ে থাকে 84। এখানে কয়টি আলফা ও বিটা নির্গত হয়েছে। তো এরকমই অঙ্কগুলো তোমরা কিভাবে কমপ্লিট করবে সে সম্পর্কে তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিসগুলো করানো হয়েছে। এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তোমাদের 2024-এ এসেছিল। নেক্সট 3 নম্বর প্রশ্ন, যে আলফা, বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার ক্রম। অপশান এ গামা গ্রেটার দেন আলফা গ্রেটার দেন বিটা। অপশান বি রয়েছে গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা। অপশান সি রয়েছে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। অপশান ডি রয়েছে বিটা গ্রেটার দেন গামা গ্রেটার দেন আলফা। এটা এসেছিল মাধ্যমিক এক্সাম 2023-এ এসেছিল এবং 2018-তে এসেছিল, 2016-তে এসেছিল। ওকে, তো এর অ্যান্সারটি হয়ে যাবে যে অপশান বি। তোমাদের যখন পার্থক্য দেখানো হয়েছিল তোমাদের খুব ভালোভাবে বলেছিলাম এরকমই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে, যে ভেদন ক্ষমতা সম্পর্কে ক্রম আসে এবং আয়নিত করার ক্ষমতার ওপরও এরকম ক্রম দিয়ে থাকে। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন কি, গামা কণায় উপস্থিত কি উপস্থিত থাকে। অপশান এ একটি প্রোটন ও একটি নিউট্রন। একটি প্রোটন ও একটি নিউট্রন। অপশান বি হচ্ছে একটি প্রোটন অপশান সি দুটি প্রোটন ও দুটি নিউট্রন। দুটি প্রোটন ও
দুটি নিউটন। অপশান ডি একটি ইলেকট্রন। একটি ইলেকট্রন। এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2020-তে। তো এর সঠিক উত্তরটি কি হবে? অপশান সি। এটা হচ্ছে 4-এর দাগের প্রশ্ন। চলে গেল 5-এর দাগের প্রশ্ন। তো 5-এ কি বলছে? তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? কোন অংশ থেকে নির্গত হয়? এটা তোমাদের এসেছিল যে মাধ্যমিক এক্সাম 2020 এবং হচ্ছে 2009। 2020 এবং 2009। তো এর উত্তরটা তোমাদের আশা করছি নতুন করে বলে দেওয়ার কিছু নেই, যে নিউক্লিয়াস বা কেন্দ্রক থেকে। নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রক থেকে। ওকে, এটা হচ্ছে 5-এর দাগের প্রশ্ন। চলে গেল 6-এর দাগের প্রশ্নতে কি? যে আলফা, বিটা ও গামা রশ্মির মধ্যে কার ভেদন ক্ষমতা সবথেকে বেশি? কার ভেদন ক্ষমতা সবথেকে বেশি হয়ে থাকে? এটা হচ্ছে তোমাদের মাধ্যমিক এক্সাম 2020, 2012 এবং 2008-এ এই প্রশ্নটি এসেছে। ওকে, এর উত্তরটি হয়ে যাবে যে গামা রশ্মিতে। আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করেছি উত্তরগুলোর জন্য। গামা রশ্মি। লং কোশ্চেনের উত্তর তোমরা থিওরি ক্লাস থেকে পেয়ে যাবে। তো শর্ট কোশ্চেনের উত্তরগুলো লিখে দিচ্ছি, তো এই উত্তরগুলোও তোমরা থিওরি থেকে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 7-এর দাগের প্রশ্ন। 7-এর প্রশ্ন কি? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক হয়ে থাকে? কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক? তো এটি হয়ে থাকবে যে কি আলফা। আর এটি এসেছিল মাধ্যমিক পরীক্ষা 2020-তে। তাহলে এর উত্তরটি কি হয়ে যাবে? যে আলফা। নেক্সট, পরবর্তী 8-এর দাগের প্রশ্ন। 8-এর দাগের প্রশ্নে তেজস্ক্রিয় পরমাণুর থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর অপশান এ তে বলছে ভর সংখ্যা বাড়ে। অপশান বি তে পারমাণবিক সংখ্যা বাড়ে।
সংখ্যা বাড়ে, অপশান সিতে ভর সংখ্যা কমে, ভর সংখ্যা কমে, অপশান ডিতে পারমাণবিক সংখ্যা কমে, পারমাণবিক সংখ্যা কমে। এর মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? যে পারমাণবিক সংখ্যা কমে, এটা পারমাণবিক সংখ্যা বাড়ে হবে, কমে নয়। ওকে, তো তোমাদেরকে যে ম্যাথটা করিয়েছিলাম সেটা একটু মনে করার চেষ্টা করবে, যে বিটা বিঘটনে তোমাদের পড়ানো হয়েছিল। ওকে, তো এটা হচ্ছে 8 হয়ে গেল। 9 দাগের প্রশ্নতে কি বলছে, যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়। নতুন মৌলের সৃষ্টি হয়, এটা তো তোমরা জানোই, কোনো অসুবিধা নেই। কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন? নতুন মৌলের সৃষ্টি হয় না কেন? তো এর উত্তরটা আশা করছি তোমরা পেরে যাবে। আমরা গামা বিঘটনে এটা খুব ভালোভাবে জেনেছিলাম, যে গামার ভর সংখ্যা এবং এর আধান কোনো কিছু থাকে না, এই কারণে এর কোনো পরিবর্তন হয় না, বা এখান থেকে নতুন মৌল সৃষ্টি হয় না। এটা তোমাদের 2019 সালে এসেছিল। এটা হচ্ছে 9 হয়ে গেল। নেক্সট পরবর্তী প্রশ্ন 10 দাগে কি বলছে, তেজস্ক্রিয়তার বিভিন্ন ব্যবহারগুলি আলোচনা করো। তেজস্ক্রিয়তার বিভিন্ন ব্যবহারগুলি আলোচনা করো। এখানে মাধ্যমিক এক্সাম 2018-তে এসেছিল। ওকে, নেক্সট 11 দাগের প্রশ্ন। 11তে কি বলছে, যে তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? বিটা কণা নির্গত হয়, এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2017 এবং 2016 সালে। ওকে, আর এর উত্তরটি হয়ে যাবে যে পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রক থেকে। তো এই প্রশ্নটাই আমরা আগে একবার আলোচনা করেছি, তো উত্তরটা একই হবে, শুধু প্রশ্নটাকে একটু আলাদা করে দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্নতে কি বলছে, যে আলফা বিটা ও গামা রশ্মির মধ্যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা করার
সঠিক ক্রম হলো যে অপশান এতে কি বলছে যে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। নেক্সট পরবর্তীতে বিতে বলছে আলফা গ্রেটার দেন গামা গ্রেটার দেন বিটা। অপশান সিতে বলছে গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা। অপশান ডিতে বিটা গ্রেটার দেন আলফা গ্রেটার দেন গামা। তো এই তিনটি অপশানের মধ্যে কোনটি হয়ে যাবে? আর এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2017তে এই প্রশ্নটা এসেছিল। আর এর সঠিক উত্তরটি হয়ে যাবে যে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। ওকে, 12 দাগ প্রশ্ন হয়ে গেল। নেক্সট পরবর্তীতে 13 দাগের প্রশ্নতে কি বলছে যে তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটি বেশি তড়িৎ আধানযুক্ত? কোনটি বেশি তড়িৎ আধান যুক্ত? তো এটা মাধ্যমিক এক্সাম 2016তে এই প্রশ্নটি এসেছিল। আচ্ছা, এর সঠিক উত্তরটি হয়ে যাবে যে কি গামা রশ্মি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 14 দাগের প্রশ্নতে কি বলছে যে আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম লেখো। আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম লেখো। এটা এসেছিল মাধ্যমিক এক্সাম 2015তে। ওকে, তো এর সঠিক উত্তরটি কি হয়ে যাবে যে অবশ্যই গামা রশ্মি। ওকে, নেক্সট পরবর্তীতে 15 দাগের প্রশ্ন যে তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তা কাকে বলে? এটা এসেছিল তোমাদের 2015তে, মাধ্যমিক এক্সাম 2015তে এসেছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন 16 দাগের প্রশ্ন। তো 16 দাগে কি বলছে তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। এটা এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম 2014তে। ওকে, 2014তে। নেক্সট পরবর্তীতে 17 দাগের প্রশ্ন যে আলফা ও বিটা রশ্মির আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো। আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো। এটা এসেছিল মাধ্যমিক এক্সাম ওই 2014তেই এসেছিল। নেক্সট পরবর্তীতে 18তে কি প্রশ্ন যে এক্স রশ্মি ও গামা রশ্মির পার্থক্য লেখো। যেটা তোমাদের ক্লাসের শুরুতেই করে দিয়েছি, পার্থক্য লেখো। তো এটা তোমাদের দুবার এসেছিল, মাধ্যমিক পরীক্ষা 2014তে এসেছিল এবং 2007-এ এসেছিল। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 19 দাগের প্রশ্ন কি বলছে যে তেজস্ক্রিয় মৌল থেকে
তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো অপশান এ ইলেকট্রনের স্রোত, অপশান বি প্রোটন স্রোত, অপশান সি হয়ে যাবে নিউটনের স্রোত, অপশান ডি হয়ে যাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2018 এবং 2013-তে। তো এই প্রশ্নটা তোমাদের খুব ভালোভাবে করানো হয়েছে। আমরা যখন ম্যাথ করেছিলাম সেখানেও আমরা জেনেছি যে বিটা কণা নির্গত হলে ইলেকট্রন নির্গত হয়, আর আলফা কণা নির্গত হলে কোন কণার স্রোত হয়ে থাকে? হিলিয়াম কণার স্রোত হয়ে থাকে। এটা হচ্ছে 19 হয়ে গেল। নেক্সট পরবর্তীতে 20 দাগের প্রশ্ন। তো 20-তে কি বলছে যে আলফা রশ্মি কোন আধানযুক্ত কণার স্রোত? আচ্ছা, এক্ষুনি যেটা বললাম তোমাদের, আলফা রশ্মি কোন আধানযুক্ত কণার স্রোত? এটা হচ্ছে মাধ্যমিক এক্সাম 2010 সালে তোমাদের এসেছিল। ওকে, আচ্ছা, এর উত্তরটা কি হয়ে যাবে? যে ঋণাত্মক আধানযুক্ত হিলিয়াম আয়ন বা আয়নের স্রোত। ওকে, এটা হচ্ছে 20 দাগের প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। নেক্সট পরবর্তী 21 দাগের প্রশ্নতে কি বলছে যে বিটা রশ্মির আধানের প্রকৃতি কিরূপ? ওকে, এটা মাধ্যমিক এক্সাম 2010-এ এসেছিল। আর এর উত্তরটি হয়ে যাবে কি? যে ঋণাত্মক প্রকৃতির। ওকে, বিটা হচ্ছে ঋণাত্মক হয়ে থাকে এবং আলফা হচ্ছে কি ধনাত্মক প্রকৃতির হয়ে থাকে। নেক্সট পরবর্তীতে 22-এর প্রশ্ন যে আলফা, আচ্ছা, ভরের মাপের নিম্নক্রমে সাজাও। আলফা, আচ্ছা, এখানে প্রশ্নটা ঠিক হলো না। যে ভরের মাপের নিম্নক্রম অনুসারে আলফা, বিটা ও গামা রশ্মিগুলি সাজাও। এটা তোমাদের মাধ্যমিক এক্সাম 2008-এ এই প্রশ্নটি এসেছিল। আচ্ছা, এর ক্রমটা কি হয়ে যাবে? তোমাদের পার্থক্য বা বৈশিষ্ট্যতে আলফা, বিটা, গামা এই তিনটি রশ্মির বৈশিষ্ট্যতে খুব সুন্দরভাবে ভরের তুলনা করা হয়েছিল। তো সেখান থেকে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটি পেয়ে যাবে। আচ্ছা, এটি হচ্ছে 22 হয়ে গেল। নেক্সট পরবর্তী 23-এর প্রশ্ন যে আলফা ও বিটা কণার মধ্যে
ও বিটা কণার মধ্যে কোনটির ভর বেশি? কোনটির ভর বেশি? উপরের প্রশ্নটা যেটা, সেখান থেকেই আমরা এই প্রশ্নটির উত্তর দিতে পারি। এটা হচ্ছে মাধ্যমিক এক্সাম 2007-এ এই প্রশ্নটি এসেছিল। ওকে, এটির উত্তর হয়ে যাবে যে আলফা। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের যে তেজস্ক্রিয়তা থেকে তোমাদের গত বছর কেমন প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই 2007 সাল পর্যন্ত নিয়েছি। তো মাঝে দেখবে যেসব সালগুলো গ্যাপ রয়েছে সেগুলোর ওই সব সালে কিন্তু এই তেজস্ক্রিয়তা থেকে আসেনি, সেখানে তোমাদের নিউক্লিয় শক্তি থেকে প্রশ্ন এসেছিল। ওকে, তো এই যে পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারটিকে আমরা দুটি অংশে ভাগ করেছিলাম। একটা হচ্ছে তেজস্ক্রিয়তা এবং আরেকটি অংশ হচ্ছে নিউক্লিয় শক্তি। তো এই তেজস্ক্রিয়তার পুরো থিওরি ক্লাস, এখান থেকে যেসব অঙ্ক এসে থাকে সেগুলো, এবং এই তেজস্ক্রিয় থেকে বিগত বছরের যেসব প্রশ্নগুলো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, তো ওই প্রশ্নগুলো এসেছিল। অর্থাৎ আমরা তেজস্ক্রিয়তাটা পুরো কমপ্লিট করে ফেলেছি। আমরা আগামীকাল থেকে এই নিউক্লিয় শক্তি অংশটাকে শুরু করব। ওকে, তাহলে আজকের এই ক্লাসটিকে এখানেই সমাপ্ত করব, বেশি আর লেন্দি করব না। তো এখন কিছুটা টাইম রয়েছে, হয়তো এই নিউক্লিয় শক্তি চ্যাপ্টারটা শুরু করলেও হয়। তো কিছুক্ষণের জন্য শুরু করলে আমারও সমস্যা হবে, তোমাদেরও সমস্যা হয়ে থাকবে। অর্থাৎ আমরা আগামীকাল থেকেই ওই চ্যাপ্টারটি শুরু করব। ওকে, তো আজকে তাহলে এই ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। সবাইকে থ্যাংক ইউ বলছি। সবাই ভালো থেকো এবং জাঁকিয়ে পড়ো। ওকে, যতটা দম আছে দম লাগিয়ে দাও পুরো। ওকে, তো থ্যাংক ইউ বলে আজকে ক্লাসটি সমাপ্ত করছি এখানে।